মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। যে বেকার ভাতা দিলে বেকারদের আরো সর্বনাশ। মাননীয় ওই বেকার ভাতা দিয়ে শিক্ষিত যুবক যুবতীদের অসম্মান না করে 7 লক্ষের বেশি সরকারি ক্ষেত্রে, রাজ্য সরকারি ক্ষেত্রে শূন্য পদ আছে, দয়া করে এই পদগুলোতে নিয়োগ করুন। দেখুন, একটা কথা সবসময় জানেন, দেখবেন কিছু যদি পয়সা হাতে পাওয়া যায় না, তাহলে কিন্তু যারা বেকার থাকে না, তারা চাকরি বাকরির জন্য সাধারণত চেষ্টা করে না, যাতে সময়টা উত্তীর্ণ হয়ে যায়। এমন হয় যে পরবর্তীকালে তারা আর চাকরি পাওয়ার সময় থাকে। যেমন আমি রাজ্য সরকারের গালে আজকেই দেখবেন গণশক্তি পত্রিকায় আমার একটা লেখা বেরিয়েছে, সেখানে আমি লিখেছি যে একেবারে মানে বিলাসী শিক্ষার একটা চপেটাঘাত, যে না এটা অধিকার নয়, এটা হচ্ছে এটা আপনার দয়ার দান নয়, এটা হচ্ছে কর্মচারীদের অধিকার। এখন যে টাকা নেই বলতে পারবে না, তোমরা নিজেরাই তো বলেছো, ওই লিখিত যে পিটিশন তার মধ্যেই আছে যে আমাদেরকে 6 মাস সময় দেওয়া হোক। তাহলে এখন যদি বলা হয় যে আমরা দেব না, তাহলে তো সুপ্রিম কোর্টে কে অবমাননা করছো। তোমরা যে বার্তা দিচ্ছ সেই বার্তা মিথ্যে বার্তা দিচ্ছ। কাজে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, মুখ্যমন্ত্রীকে দিতেই হবে। বললো রিভিউ পিটিশন যদি করে সেটাকে কোনো গুরুত্বই দেবে বলে আমরা মনে করছি না। সর্বোচ্চ ভদ্রমহিলা যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি আমাদের জন্য কেঁদে একদম ভাসিয়ে ফেলতেন। তিনি বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই। আর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বললেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। অ্যাজ ইফ উনি জমিদার নেই, ওনার জমিদারির আমরা প্রজা। যে সময় চাইতে হবে বললেন না, যখন মনে আছে যে যখন 50% মহার্ঘ ভাতা দিন, সেটা 25% হলো, তারা MA অ্যাপ্লিকেশন করলো, সেক্ষেত্রে বলেছিল আমাদের 6 মাস সময় দেওয়া হোক। তারা কিন্তু কন্টেম করেছে, সরকার সময় চেয়েছিল, আমরা কন্টেম করেছিলাম। সেক্ষেত্রে এই যে 25% কিন্তু একদম ফার্স্টে দিতে বলেছে, এবং সেটার জন্য সময় দিয়েছে একদম 5 মার্চ, কারণ 6 মার্চ আবার পরবর্তী যে ইনস্টলমেন্টের কথা ঘোষণা করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা নিয়ে তৎপর হলেন। তিনি 8 মিনিটের বক্তব্য, 8 থেকে 9 মিনিটের বক্তব্য রেখেছেন। সেখানে কিন্তু ডিএ, আপনাদের যে বকেয়া, আপনাদের যে হকের টাকা ডিএ, সেই নিয়ে কিন্তু এক লাইনও সেভাবে খরচ করেননি। তিনি প্রথমেই বলেছে যে বেকার ভাতা যেটা তিনি বলেছিলেন 1500 টাকা, সেটা 15ই একেবারে আগস্ট বলেছিল, তার জায়গায় 1 এপ্রিল থেকেই পাবে। আপনাদের ডিএর কথা বলছেন না? দেখুন, ডিএর কথা আমি নিশ্চয়ই বলবো, এক লাইনে বলে নিই। মাননীয় ওই বেকার ভাতা দিয়ে শিক্ষিত যুবক যুবতীদের অসম্মান না করে 7 লক্ষের বেশি সরকারি ক্ষেত্রে, রাজ্য সরকারি ক্ষেত্রে শূন্য পদ আছে, দয়া করে এই পদগুলোতে নিয়োগ করুন। আর চুক্তি নিযুক্ত যেসব কর্মী, তাদের কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা বেতন দিয়ে তাদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছেন, এইটা না করে দয়া করে তাদের ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা এবং সামাজিক সম্মানটুকু দিন। বেকার ভাতার ওই গল্প ছাড়ুন। ডিএর প্রশ্নে দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর অবস্থানে আপনাকে আসতে হবে। এই ভদ্রমহিলা যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি আমাদের জন্য কেঁদে একদম ভাসিয়ে ফেলতেন। তিনি বলতেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই। আর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বললেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান। অ্যাজ ইফ উনি জমিদার নেই, ওনার জমিদারির আমরা প্রজা। তো এখন এই যে অসম্মানজনক, এই যে অমর্যাদাকর একটা বিষয়, এর বিরুদ্ধেই কিন্তু আমাদের আইনি লড়াইটা ছিল, যে না, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এবং ডক্টর অসীম দাশগুপ্ত, পূর্বতন সরকারের অর্থমন্ত্রী, তিনি আমাদের হাতে একটা অস্ত্র তুলে দিয়ে গিয়েছিলেন। সংবিধানের 309 নম্বর ধারায় তৈরি রূপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে মেনে রাজ্যকর্মীদের ডিএ হবে। সেই কারণে এটা সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট। এখন সরকারের শাসক দলের পরিবর্তন হলে সরকারের পরিবর্তন হয় না, সরকার কন্টিনিউইং বডি। কাজেই সেই আগের যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সেইটা নয়া শাসক তৃণমূল মানতে বাধ্য। কিন্তু মমতা ব্যানার্জি সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট মানতে অস্বীকার করছিলেন, বলছিলেন না, এটা কর্মচারীদের অধিকার নয়, এটা আমার দয়ার দান, যখন আমার ইচ্ছে হবে আমি দেবো। তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আইনি লড়াই, এবং দীর্ঘ 1 দশক পরে 11 বছরের মাথায় রায় এসেছে, এবং রায়টা অত্যন্ত কম্প্যাক্ট। এবং রাজ্য সরকারের গালে আজকেই দেখবেন গণশক্তি পত্রিকায় আমার একটা লেখা বেরিয়েছে, সেখানে আমি লিখেছি যে একেবারে মানে বিলাসী শিক্ষার একটা চপেটাঘাত,
যে না এটা অধিকার নয়, এটা হচ্ছে এটা আপনার দয়ার দান নয়, এটা হচ্ছে কর্মচারীদের অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট। এখন এইটা উনি হজম করতে পারছেন না, কিন্তু উনি হজম না করলে তো কিছু করার নেই। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় রায় দিয়েছে, ওকে মানতে হবে। আর আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, এর আগে যখন এসএসসি মামলার রায় বেরিয়েছিল তখন বেলা 12:15-তে রায় বেরিয়েছিল। 3টের সময় ওনার সরকার নির্দেশ জারি করে দিয়েছিল যে ওই 26,252 জনের প্যানেল বাতিল হয়ে গেছে, ওর বদলে নতুন করে পরীক্ষা নিতে হবে, তার প্রক্রিয়া শুরু করো। আর সবাই সমিতিতে মিটিংয়ে বলছিলেন যে আমি রায় মানি না, আমি একদম ফাটিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। কাজেই এই রায় মানারও প্রস্তুতি সরকার শুরু করে দিয়েছেন। বড়জোর হয়তো লোক দেখানো একটা রিভিউ পিটিশন করতে পারেন, কিন্তু যেহেতু ইমিডিয়েটলি ডিএটা দিতে বলা হয়েছে 25% এবং বাকি 75-এর একটা কিস্তি ওই 31শে মার্চের মধ্যে দিতে বলা হয়েছে, তাই রিভিউ পিটিশন করলে এখনই করতে হবে। এবং সেটা যে বিচারপতিরা এই রকমভাবে রায় দিয়েছেন, এত সুনির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়ে, এবং কমপ্লায়েন্সের দায়িত্বটা নিজেরা নিয়ে নিয়েছেন, তারা সরকারের উপর ভরসা করেননি, সরকারকে বিশ্বাস করেননি, বুঝেছেন সরকারের হাতে কমপ্লায়েন্সের দায়িত্ব দিলে সরকার কিন্তু গড়িমসি করবে, দেবে না, সেই জন্য দায়িত্বটা নিজেরা কমিটি করে নিজেরা নিয়ে নিয়েছেন। কাজে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, মুখ্যমন্ত্রীকে দিতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে রিভিউ পিটিশনের একটা জায়গা স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একেবারে রিভিউ পিটিশনের পথে হাঁটার চেষ্টা করছে কি রাজ্য সরকার? দেখুন, আমাদের যে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি, বলল রিভিউ পিটিশন যদি করে সেটাকে কোনো গুরুত্বই দেবে বলে আমরা মনে করছি না সর্বোচ্চ আদালত। কারণ এখানে যে হাই পাওয়ার যে কমিটি করে দিয়েছে, কোনো অভিযোগ থাকলে হয়তো বলবে যে তাদের কাছে জানান, তারা আপনাদের সেটা ইনভেস্টিগেশন করবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর কোনো হস্তক্ষেপ করবে বলে আমরা এখনও মনে করি। সরকারকে দেখুন ডিএ দিতেই হবে। আমরা ট্রাইব্যুনালে করেছিলাম মামলাটা 16 সালে, 17 সালে যে শুনানি তাতে আমাদের হারিয়ে দিয়েছিল একটা শুনানিতে। তার জন্য ভৎসিত হতে হয়েছিল এই রাজ্য সরকারকে উচ্চ আদালতে। আমরা দুটো জিনিস চেয়েছিলাম, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে। দেখুন, এটা যেমন হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল সেই আমাদের রায়টা এই বার্তাই দিয়েছিল এবং সর্বোচ্চ আদালত এই বার্তাই দিয়েছিল। আপনারা জানেন যে না, ডিএ লিগালি এনফোর্সেবল রাইট এবং সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই কিন্তু দিতে হবে। বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ডিএ দিতে হবে, সময় চেয়েছে, এখন বললে তো এখনই হয় না। তাহলে এই যে তার এই মন্তব্য কি ইঙ্গিত? দেখুন, এই যে সময় চাইতে হবে বললেন না, যখন মনে আছে যে যখন 50% মহার্ঘ ভাতা দিন সেটা 25% হলো, তারা এমএ অ্যাপ্লিকেশন করলো, সেক্ষেত্রে বলেছিল আমাদের 6 মাস সময় দেওয়া হোক। তারা কিন্তু কন্টেম করেছে, সরকার সময় চেয়েছিল, আমরা কন্টেম করেছিলাম। সেক্ষেত্রে এই যে 25% কিন্তু একদম ফার্স্টে দিতে বলেছে এবং সেটার জন্য সময় দিয়েছে একদম 5 মার্চ, কারণ 6 মার্চ আবার পরবর্তী যে ইনস্টলমেন্টের কথা ঘোষণা করতে হবে। তাই যে এবার ফার্স্ট দিয়েছে, 6 মাস তো হয়ে গেছে। এমএ অ্যাপ্লিকেশন করার পর যে ফার্স্ট যে হিয়ারিংটা হয়েছিল, সেক্ষেত্রে ম্যারাথন যে হিয়ারিংটা হয়েছিল 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, আপনি দেখুন সেখান থেকে যে রায়টা বেরিয়েছে। আমার তো মনে হয় এইসবগুলো সময়টা এইভাবেও কিল করতে পারে। অনেকেই মানে কেন রায় বেরোচ্ছে না, কেন রায় বেরোচ্ছে এতে উদ্বিগ্ন হয়েছিল, আমরাও হয়েছিলাম। তাতে হয়তো সুপ্রিম কোর্ট দেখেছে সরকার বলেছিল 6 মাসের মধ্যে, তাই 6 মাসের মধ্যে এখন তোমরা এখন যে টাকা নেই বলতে পারবে না, তোমরা নিজেরাই তো বলেছো। ওই লিখিত যে পিটিশন তার মধ্যেই আছে যে আমাদেরকে 6 মাস সময় দেওয়া হোক। তাহলে এখন যদি বলা হয় যে আমরা দেব না, তাহলে তো সুপ্রিম কোর্টে কে অবমাননা করছো। তোমরা যে বার্তা দিচ্ছ সেই বার্তা মিথ্যে বার্তা দিচ্ছ, অতএব দিয়ে দিতে হবে। তাহলে হঠাৎ করে একেবারে বেকার ভাতায় জোর ডিএ নিয়ে এক লাইনও থাকছে না কেন? দেখুন, বেকার ভাতা তো মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলো সেটা না, ক্ষমতায় আসার পর যুবশ্রী করেছিল, একসঙ্গে যুবশ্রী করেছিল, কন্যাশ্রী করেছিল। কন্যাশ্রীটা তিনি চালিয়ে যাচ্ছেন। ঘটনা অনেকটা আছে, কন্যাশ্রী করা মানেই তার সঙ্গে তার ফ্যামিলি, তার বাবা মা আদার সব জুড়ে যাচ্ছে। কিন্তু একটা যুবককে বেকার ভাতা দেওয়া মানে, দেখুন একটা কথা সবসময় জানেন, দেখবেন কিছু যদি পয়সা হাতে পাওয়া যায় না, তাহলে কিন্তু যারা বেকার থাকে না তারা চাকরি বাকরির জন্য সাধারণত চেষ্টা করে না, যাতে সময়টা উত্তীর্ণ হয়ে যায়। এমন হয় যে পরবর্তীকালে তারা আর চাকরি পাওয়ার সময় থাকে। যেমন আমি বলছি যে আমি যে স্কুল থেকে পড়েছি, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তারা মানে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর তারা চুটিয়ে করতো, টিউশনি করতো। মানে তারা ব্রিলিয়ান্ট। তারা যদি সত্যি সত্যি চাকরির পরীক্ষা দিত, তারা কিন্তু, আমি এখনও বলি, তোরা এই ইসের জন্য কি করলি না, সময়টাকে অতিবাহিত করে ফেললি। ফলে কি হলো,
ফলে হলো কি, সময়টা অতিবাহিত হয়ে গেল আর চাকরি পেলি না। তখন তো 30 বছর ছিল, এখন তো 40 বছর করেছে। বাম আমলে 30 বছর ছিল। আমরা মানে আমিও সময় অতিবাহিত করেছি, আমি একটা স্কুলে ডেপুটেশন ছিলাম, সেই কারণে অতিবাহিত হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে বেকার ভাতা দিলে বেকারদের আরও সর্বনাশ।